গোলুর গল্পের আসরে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রঙ্কিনী দেবীর খড়গ। পাঠে আমি মনতোষ। জীবনে অনেক জিনিস ঘটে যার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না, তাকে আমরা অতিপ্রাকৃত বলেই অভিহিত করি। জানি না, হয়তো খুঁজতে জানলে তাদের সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বের করা যায়। মানুষের বিচার বুদ্ধি আর অভিজ্ঞতালব্ধ কারণগুলো ছাড়া অন্য কারণ হয়তো তাতে থাকতে পারে, সেটা নিয়ে তর্ক করব না। শুধু এইটুকুনি বলবো, সেরকম কারণ যদিও থাকে, আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা তাদের আবিষ্কার হওয়া সম্ভব নয় বলেই সেগুলোকে অতিপ্রাকৃত বলা হয়। আমার জীবনে একবার এরকম একটা ঘটনা ঘটেছিল যার যুক্তিসঙ্গত কারণ তখন বা আজ কোনোদিনই খুঁজে পাইনি। পাঠকদের কাছে তাই সেটা বর্ণনা করেই আমি খালাস। তারা যদি সে রহস্যের কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করতে পারেন, যথেষ্ট আনন্দ লাভ করব। ঘটনাটা এবার বলি। কয়েক বছর আগের কথা। মানভূম জেলার চেরো নামক গ্রামের মাইনর স্কুলে তখন মাস্টারি করি। প্রসঙ্গক্রমে বলে রাখি, চেরো গ্রামে প্রাকৃতিক দৃশ্য এমন যে সেখানে কিছুদিন বসবাস করলে বাংলাদেশে একঘেয়ে সমতল ভূমির কোনো পল্লী আর চোখে ভালো লাগে না। একটা অনুচ্চ পাহাড়ের ঢালু সানুদের জুড়ে লম্বালম্বিভাবে সারা গ্রামের বাড়িগুলো অবস্থিত। সব শেষের সারির বাড়িগুলোর খিড়কি দরজা খুললেই দেখা যায় পাহাড়ের ওপরকার শাল, মহুয়া, কুরাচি, বেলগাছের পাতলা জঙ্গল, একটা সুবৃহৎ বটগাছ ও তার তলায় বাঁধানো বেদি, ছোট বড় শিলাখণ্ড আর সঙ্গে ভেলা কাঁটার ঝোপ। যখন আমি প্রথম ও গ্রামে গেলাম, তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াতে উঠে এক জায়গায় শালবনের মধ্যে একটা পাথরের ভাঙা মন্দির দেখতে পেলাম। সঙ্গে ছিল আমার দুটো ওপর ক্লাসের ছাত্র, তারা মানভূমবাসী বাঙালি। একটা কথা, চেরো গ্রামে বেশিরভাগ অধিবাসী কিন্তু মাদ্রাজি। যদিও তারা বেশ বাংলা বলতে পারে, অনেকে বাংলা আচার ব্যবহারও অবলম্বন করেছে। কি করে মানভূম জেলার মাঝখানে এতগুলো মাদ্রাজি অধিবাসী এসে বসবাস করলো, তার ইতিহাস কিন্তু আমি বলতে পারবো না। মন্দিরটা কালো পাথরের এবং একটু অদ্ভুত গঠনের, অনেকটা যেন চাঁচড়া রাজবাড়ির 10 মহাবিদ্যার মন্দিরের মতো ধরনটা। এ অঞ্চলে এরকম গঠনের মন্দির আমার চোখে পড়েনি। তাছাড়া মন্দিরটা সম্পূর্ণ পরিত্যক্ত ও বিগ্রহ শূন্য। দক্ষিণের দেওয়ালের পাথরের চাই বেশ কিছুটা ধসে পড়েছে, দরজা নেই, আছে শুধু পাথরের চৌকাঠ। মন্দিরের মধ্যে ও চারপাশে বনতুলসীর ঘন জঙ্গল। সন্ধেবেলার আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন এক অনুভূতির সঞ্চার করলো। আশ্চর্যের বিষয়, অনুভূতিটা ভয়ের। ভাঙা মন্দির দেখে মনে ভয় কেন হলো, এ কথা তারপর বাড়ি ফিরে অবাক হয়ে ভেবেছি। তবুও আগিয়ে যাচ্ছিলাম ভালো করে দেখতে। একজন ছাত্র বাধা দিয়ে বলল, যাবেন না স্যার ওদিকে? কেন রে, কি ব্যাপার? জায়গাটা ভালো না স্যার, সাপের ভয় আছে সন্ধেবেলা। আর তাছাড়া লোকে বলে অনেক রকম ভয় পেত আছে, মানে অমঙ্গলের ভয়। কেউ ওদিকে যায় না স্যার। ওটা কিসের মন্দির রে? ওটা রঙ্কিনী দেবীর মন্দির স্যার, কিন্তু আমাদের গাঁয়ের বুড়ো লোকেরাও কোনোদিন ওখানে পুজো হতে দেখেনি। মূর্তিও নেই বহুদিন। ওই রকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের বাপ ঠাকুরদার আমলের আগে থেকে। স্যার চলুন স্যার, নামি এবার। ছেলে দুটো যেন একটু বেশি তাড়াতাড়ি করতে লাগলো নামবার জন্যে। রঙ্কিনী দেবী বা তার মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে এটা সম্বন্ধে প্রশ্ন করেছিলাম, কিন্তু
আশ্চর্যের বিষয় লক্ষ্য করেছি, তারা কথাটা এড়িয়ে যেতে চায় যেন। আমার মনে হয়েছে কথাবার্তা বলতেও তারা ভয় পায়। আমিও আর সেই বিষয়ে কাউকেও কিছু জিজ্ঞাসা করা ছেড়ে দিলাম। মাঝখানে বছরখানেক কেটে গেল। স্কুলে ছেলে কম, কাজকর্ম খুব হালকা। অবসর সময়ে এ গ্রাম ও গ্রাম বেরিয়ে এই অঞ্চলের প্রাচীন পট, পুঁথি, ঘট ইত্যাদি সংগ্রহ করতে লাগলাম। এ বাতিক আমার অনেক দিন থেকেই হয়েছে। নতুন জায়গায় এসে বাতিকটা একটু বেড়েই গেছে। চেরগ্রাম থেকে মাইল ৫-৬ দূরে জয়চণ্ডী পাহাড়। এখানে অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে। পৌষ মাসে এখানে বড় মেলা বসে, আর বিএনআর লাইনের একটা ছোট স্টেশনও আছে এখানে। এই পাহাড়ের কাছে একটা খুব ছোট বস্তিতে কয়েক ঘর মানভূম প্রবাসী উড়িয়া ব্রাহ্মণের বাস। তাদের মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হয়ে গেল। তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকম গল্প করতেন। পট, পুঁথি, ঘট সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডীতলা গ্রামে চন্দ্রমোহন পাণ্ডার কাছে বসে তার মুখে এদেশের কথা শুনতাম। চন্দ্রপাণ্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টারও বটে। এদেশে প্রচলিত কত রকমের রাজগবি ধরনের সাপের, ভূতের, ডাকাতের আর বাঘের, বিশেষ করে বাঘের, কারণ বাঘের উপদ্রব এখানে খুব বেশি, গল্প যে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার মুখে শুনেছি। এবং এইসব গল্প শুনবার লোভে কত আষাঢ়ের ঘন বর্ষার দিনে বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়ে যে হানা দিয়েছি তার হিসেব দিতে পারবো না। মানভূমের এইসব অরণ্য সভ্য জগতের কেন্দ্র থেকে দূরে অবস্থিত। এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের। যতই অদ্ভুত ধরনের গল্প হোক, জয়চণ্ডী পাহাড়ের ছায়ায় শালবন বেষ্টিত ছোট গ্রামে বসে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার বাঁকা বাঁকা মানভূমের বাংলায় সেগুলো শুনবার সময় মনে হতো এদেশে এরকমই ঘটবে, এ আর বিচিত্র কি? কলকাতার বালিগঞ্জের কথা তো এগুলো হচ্ছে না। কথায় কথায় চন্দ্রপাণ্ডা একদিন বললেন, চেরো পাহাড়ের রঙ্কিনী দেবীর মন্দির দেখেছেন? আমি একটু আশ্চর্য হয়ে বৃদ্ধের মুখের দিকে চাইলাম। রঙ্কিনী দেবী সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোনো কথা কারো মুখে শুনিনি। সেদিন সন্ধ্যাবেলায় আমার ছাত্রদের কাছে যা কিছু শুনেছিলাম সেটা ছাড়া। বললাম, মন্দির দেখেছি, কিন্তু রঙ্কিনী দেবীর কথা জানবার জন্য যাকেই জিজ্ঞাসা করি সেই চুপ করে গিয়েছে, কিংবা অন্য কথা পেড়েছে। এর কারণ কিছু বলবেন? চন্দ্রপাণ্ডা বললেন, রঙ্কিনী দেবীর নামে সবাই ভয় খায়। ভয় খায়? কেন বলুন তো? মানভূম জেলায় আগে অসভ্য বুনো জাত বাস করত, তাদেরই দেবতা উনি। ইদানিং হিন্দুরা এসে যখন বাস করলো, উনি হিন্দুদের ঠাকুর হয়ে গেলেন। তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিল। কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেবদেবীর মতো নন, অসভ্য বন্য জাতির ঠাকুর। আগে ওই মন্দিরে নরবলি হতো। ৬০ বছর আগেও রঙ্কিনী মন্দিরে নরবলি হয়েছে। অনেকে বিশ্বাস করে রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হলে রক্ষে নেই, অপমৃত্যু আর অমঙ্গল আসবে তাহলে। এরকম অনেকবার হয়েছে নাকি। একটা প্রবাদ আছে এই অঞ্চলে, দেশে মড়ক হবার আগে রঙ্কিনী দেবীর হাতের খাঁড়া রক্ত মাখা দেখা যেত। আমি যখন প্রথমে এদেশে আসি, সে আজ ৪০ বছর আগের কথা, তখন প্রাচীন লোকেদের মুখে এ কথা শুনেছিলাম। রঙ্কিনী দেবীর বিগ্রহ দেখেছিলেন মন্দিরে কখনো? না না না, আমি এসে পর্যন্ত ওই ভাঙা মন্দিরই দেখছি।
এখান থেকে কারা বিগ্রহটি নিয়ে যায় অন্য কোনো দেশে। রঙ্কিনী দেবীর এসব কথা আমি শুনতাম ওই মন্দিরের সেবায়েত বংশের এক বৃদ্ধের মুখে। তার বাড়ি ছিল ওই চেরগ্রামেই, আপনি যেখানে থাকেন। আমি প্রথম যখন এদেশে আসি তখন তার বাড়ি অনেকবার গিয়েছি। দেবীর খাঁড়া রক্তমাখা হওয়ার কথাও তার মুখে শুনি। এখন তাদের বংশে আর কেউ নেই। তারপর চেরগ্রামেও আর বহুদিন যায়নি, বয়স হয়েছে, বড় বেশি কোথাও বেরোয় না। বিগ্রহ মূর্তি কিসের আপনি জানেন? শুনেছিলাম কালী মূর্তি। আগে নাকি হাতে সত্যিকারের নরমুণ্ড থাকতো অসভ্যদের আমলে। কত নরবলি যে হয়েছে তার লেখাজোখা নেই। এখনো মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে একটা ঢিপি আছে, খুঁড়লে নরমুণ্ড পাওয়া যায়। সাধে এদেশের লোক ভয় পায়। শুনে সন্ধ্যের পর জয়চণ্ডীর তলা থেকে ফিরবার পথে আমারই গা চমচম করতে লাগলো। আরো বছর দুই সুখে দুঃখে কাটলো। জায়গাটা আমার এত ভালো লেগেছিল যে হয়তো সেখানে আরো অনেক দিন থেকে যেতাম। কিন্তু স্কুল নিয়েই বাঙালিদের সঙ্গে মাদ্রাজিদের বিবাদ লাগলো। মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করে দিত। তারা দাবি করতে লাগলো কমিটিতে তাদের লোক বেশি থাকবে, ইংরেজির মাস্টার একজন মাদ্রাজি রাখতেই হবে ইত্যাদি। আমি ইংরেজি পড়াতাম, মাঝখান থেকে আমার চাকরি রাখাটা দায় হয়ে উঠল। এই সময়ে আমাদের দেশে একটা হাই স্কুল হয়েছিল। আগে একবার তারা আমাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ম্যালেরিয়ার ভয়ে যেতে চাইনি। এখন বেগতিক বুঝে দেশে চিঠি লিখলাম, কিন্তু শেষ পর্যন্ত এসব কারণে চেরগ্রামের মাস্টারই আমায় ছাড়তে হয়নি। কিসের জন্য ছেড়েছিলাম পরে সে কথা বলছি। এক সময় একদিন চন্দ্রপাণ্ডা চেরগ্রামে কি এক কাজে এসেছিলেন। আমি তাকে অনুরোধ করলাম, আমার বাসায় একটু চা খেতেই হবে আপনাকে। তার গরুর গাড়ি সমেত তাকে গ্রেফতার করে আমার বাসা বাড়িতে আনলাম। বৃদ্ধ ইতিপূর্বে কখনো আমার বাসায় আসেননি। বাড়িতে ঢুকেই চারিদিকে তাকিয়ে বিস্ময় সরে বললেন, এই বাড়িতে থাকেন আপনি? বললাম, আগে হ্যাঁ, ছোট্ট গাঁ, বাড়ি তো পাওয়া যায় না। আগে স্কুলের একটা ঘরে থাকতাম, বছর খানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথন এটা ঠিক করে দিয়েছেন। পুরোনো আমলের পাথরের গাঁথনের বাড়ি, বেশ বড় বড় তিনটে ঘর, একদিকে একটা সরু যাতায়াতের বারান্দা, জবরদস্ত গরম, যেন খিলজিদের মধ্যে দুর্গ কি জেলখানা। হাজার ভূমিকম্পেও এই বাড়ির একটু চুন বালি কষাতে পারবে না। বৃদ্ধ বসে আবার বাড়িটার চারদিকে তাকিয়ে দেখতে লাগলেন। ভাবলাম বাড়িটার গড়ন তার খুব ভালো লেগেছে। বললাম, সেকালের গড়ন খুব টেকসই, আগা গোড়া পাথরের। চন্দ্রপাণ্ডা বললেন, না, সেজন্য নয়। আমি এই বাড়িতে প্রায় 30 বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম। এই বাড়ি হলো রঙ্কিনী দেবীর সেবায়েত বংশের। ওদের বংশে এখন আর কেউ নেই। আপনি যে এ বাড়িতে আছেন তা জানতাম না। যা হোক, তা বেশ বেশ। অনেক দিন পর বাড়িতে ঢুকলাম কিনা আমার বড় অদ্ভুত লাগছে। তখন বয়স ছিল 30, এখন হলো প্রায় 60। তারপর অন্যান্য কথা এসে পড়ল। চা খেয়ে বৃদ্ধ গরুর গাড়িতে গিয়ে উঠলেন। আরও বছরখানেক কেটে গেছে। দেশের স্কুলে চাকরির আশ্বাস পেলেও আমি এখনো যাইনি, কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা একরকম মিটেই এসেছে। আপাতত আমার চাকরিটা বজায় রইল বলেই তো মনে হচ্ছে। চৈত্র মাসের শেষ,
5-6 ক্রোশ দূরের এক গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পূজার নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম। মধ্যে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়ি করে রওনা হই। রবিবার ও সোমবার থেকে মঙ্গলবার দুপুরের দিকে বাসায় এসে পৌঁছলাম। বলা আবশ্যক, বাসায় আমি একাই থাকি। স্কুলের চাকর রাকহরি আমার জন্য রেঁধে দেয়। এই কটা দিন স্কুলের ছুটি ছিল, তাই রাকহরিকে আমি সঙ্গে করেই নিয়ে গিয়েছিলাম। বাইরের দরজায় তালা খুলেই রাকহরি বলে উঠল, বাবু, এ কিসের রক্ত দেখুন। আমি প্রায় চমকে উঠলাম। তাই বটে, বাইরের দরজায় চৌকাঠের ঠিক ভেতর দিক থেকেই রক্তের ধারা উঠোন বেয়ে যেন চলেছে। এক টানা ধারা নয়, ফোঁটা ফোঁটা রক্তের একটা অবিচ্ছিন্ন সারি। একেবারে টাটকা রক্ত। এই মাত্র সদ্য যেন কারো মুন্ডু কেটে নিয়ে যাওয়া হয়েছে। আমি তো অবাক। কিসের রক্তের ধারা এ? কোথা থেকেই বা আসলো? আজ দুদিন তো বাসা বন্ধ ছিল। বাড়ির ভেতরের উঠোনে রক্তের দাগ আসে কোথা থেকে? তার ওপরে আবার সদ্য তাজা রক্ত। অবশ্য বেড়াল, কুকুর বা ইঁদুরের কথাও মনে পড়ল। এক্ষেত্রে পড়াই স্বাভাবিক। চাকরকে বললাম, দেখ তোরে, রক্তটা কোন দিকে যাচ্ছে। এই সেই বড় হুলো বেড়ালটার কাজ। রক্তের ধারাটা গিয়েছে দেখা গেল সিঁড়ির নিচের চোর কুঠুরির দিকে। ছোট্ট ঘর, ভীষণ অন্ধকার এবং যত রাজ্যের ভাঙা চোরা পুরোনো মালে ভর্তি বলেই আমি কোনোদিন চোর কুঠুরি খুলিনি। চোর কুঠুরির দরজা পার হয়ে বন্ধ ঘরের মধ্যে রক্তের ধারাটার গতি দেখে ব্যাপার কিছু বুঝতে পারলাম না। কতকাল ধরে ঘরটা বাইরে থেকে তালা বন্ধ। যদি বেড়ালের ব্যাপারই হয়, বেড়াল ঢুকতেও তো একটা ফুটো দরকার হয়। চোর কুঠুরির তালা লোহার শিকের চার দিয়ে খোলা হলো। আলো জ্বালিয়ে দেখা গেল ঘরটায় পুরনো ভাঙা তোবড়ানো টিঙের বাক্স, পুরনো ছেঁড়া গদি, খাটের পায়া, মরচে ধরা সড়কি, ভাঙা টিন, শাবল প্রভৃতিতে ঠাসা বোঝাই। ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণার দিকে গিয়েছে। রাকহরি খুঁজতে খুঁজতে হঠাৎ চিৎকার করে উঠে বলল, একে বাবু, এতে কি করে এমন দ্বারা রক্ত লাগলো? তারপর সে কি একটা জিনিস হাতে তুলে ধরে বলল, দেখুন কাণ্ডটা বাবু। জিনিসটাকে হাতে নিয়ে সে বাইরে আসতে তার হাতের দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। একখানা মরচে ধরা হাতলবিহীন ভাঙা খাঁড়া বা রামদা, আগার দিকটা চওড়া আর বাঁকানো। বড় চওড়া ফলাটা তাজা রক্তে টকটকে রাঙা, একটু আদ্র রক্ত নয়। ফলাতে আগা গোড়া রক্ত মাখানো। মনে হয় যেন খানাখানা থেকে এখনই টপ টপ করে রক্ত ঝরে পড়বে। সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে হলো। 2 বছর আগের চন্দ্রপাণ্ডার মুখে শোনা সেই গল্প, রঙ্কিনী দেবীর সেবায়িত বংশের ভদ্রাসন বাড়ি এটা, পুরনো জিনিসের গোদাম। এই চোর কুঠুরিতে রঙ্কিনী দেবীর হাতের খাঁড়াখানা তারাই হয়তো রেখেছিল। মড়কের আগে বিগ্রহের খাঁড়া রক্ত মাখা হওয়ার প্রবাদ। আমার মাথা ঘুরে উঠল। মড়ক কোথায় ভাবতে পারতাম যদি সময় পেতাম সন্দেহ করবার, কিন্তু সেটা পাইনি। পরদিন সন্ধ্যার সময় চেরোগ্রামে প্রথম কলেরা রোগীর খবর পাওয়া গেল। 3 দিনের মধ্যে রোগ ছড়িয়ে মড়ক দেখা গেল। প্রথমে চেরো, তারপরে পাশের গ্রাম কাজরা, ক্রমে জয়চণ্ডীতলা পর্যন্ত মড়ক বিস্তৃত হলো।
লোক মরে ধুলদুবার হতে লাগলো। চেরোগ্রামের মাদ্রাজি বংশ প্রায় কাবার হবার জোগাড় হলো। মড়কের জন্য স্কুল বন্ধ হয়ে গেল। আমি দেশে পালিয়ে আসলাম। তারপর আর কখনো চেরোতে যাইনি। গ্রীষ্মের বন্ধের আগেই দেশের স্কুলের চাকরিটা পেয়েছিলাম। সেই থেকেই রঙ্কিনী দেবীকে মনে মনে ভক্তি করি। তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়ে সকলকে সতর্ক করে দেন মাত্র। মূর্খ জনগণ তাকে অমঙ্গলের কারণ ভেবে ভুল বোঝে।